18 বাংলার স্টুডিওয়ে এই মুহূর্তে দেখাবো সুজিত বসু দমকল মন্ত্রী তার বাড়িতে এই মুহূর্তে তার বিভিন্ন রেস্তোরাঁ তার ছেলের রেস্তোরাঁয় চলছে ইডির অভিযান। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার পুরনিয়োগ দুর্নীতি, সেই পুরনিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজিত বসু ইডি মনে করছে অফিসের কর্মী নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ। আর সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও হানা ইডির। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, সুজিত বসু নিজে বলছেন আমরাও এর আগে দেখেছি, এর আগে যখন ইডি অভিযান চালিয়েছে তখন কিছুই পাওয়া যায়নি বলেই দাবি সুজিত বসুর। আজকে কি পাওয়া গেল এখনো পর্যন্ত? অনেক ঘন্টা তো হয়ে গেল। দেখো, সকাল 6টা থেকে এখন প্রায় 2:30 বাজতে যায়। 8.5 ঘন্টা ইডি তল্লাশি অভিযান চালালো এবং দক্ষিণ দমদম পৌরসভার বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত 2023 সালের ডিসেম্বর মাসে এই পুর নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। ঠিক আজও সকাল 6টা নাগাদ ইডির আধিকারিকরা এই বাড়িতে আসে। কিছুক্ষণ আগে তারা কিন্তু তাদের তল্লাশি অভিযান চালিয়ে বেরিয়ে যায়। 8.5 ঘন্টা এই বাড়িতেই তল্লাশি অভিযান চালানো হয় এবং অন্যদিকে এখনো সুজিত বসুর যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং সুজিত বসু যেটা জানাচ্ছে যে গত বছর যখন জানুয়ারি মাসে 2024 সালে এই পুরো নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে 14 ঘন্টার কাছাকাছি সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবং ঠিক এই একই বিষয়কে সামনে রেখে আজ সকাল থেকে মোট 6টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একযোগে তল্লাশি অভিযান চালায়। জানতে চাইছি রৌনক, যে গত কয়েক ঘন্টা ধরে যে চলছে সকাল 6টা থেকে, কিছু পাওয়া গেল? ইডি সূত্রে কিছু জানা যাচ্ছে? দেখো, একেবারে ইডি সূত্রে জানা যাচ্ছে 2023 সালে যখন এই নিতাই দত্তের বাড়িতে অভিযান চালানো হয়েছিল সেখান থেকে বেশ কয়েকটি নথি উদ্ধার করা হয়েছিল এবং সেই নথির ভিত্তিতেই এই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরা। এবং আজ সকালে যখন তার বাড়ি এবং গ্যারেজের তল্লাশি অভিযান চালানো হয়, এখনো পর্যন্ত যা খবর আসছে যে বেশ কয়েকটি নথি উদ্ধার করা হয়েছে। এছাড়া কিন্তু সে অর্থে ইডি তদন্তকারী আধিকারিকরা এখান থেকে কিছু পাননি। উদ্ধার করা হয়েছে। ইডি অভিযান চালিয়ে কি পাচ্ছে না পাচ্ছে সে বিষয়ে এখনো ধোঁয়াশা। সুজিত বসু বলছেন যে আসলে ভোটের আগে এইভাবেই টার্গেট করা হয় তৃণমূলের সক্রিয় কর্মীদের কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে। দেখুন, ইলেকশন যত এগিয়ে আসবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু যা যা ওদের আছে আমাদের উপর আক্রমণ আসবে। এটা তার প্রতিফল। রেস্টুরেন্টে গিয়ে কি পাবে? যাক রেস্টুরেন্টে। আমরা কত বাধা দিই, কারণ আমরা বাধা দিতেও চাই না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে কাজটা হচ্ছে এটা মানুষ কি ভালোভাবে নিচ্ছে? টার্গেট করা হোক, ওরা টার্গেট করবে, ওদের কাজ এটা করবে। যারা এসেছিলেন তারা বলছে কিছু পেয়েছে, আর কিছু পেলে তো কেউ কাউকে ছেড়ে দিত। মানুষকে তারা ফাঁদে ফেলতে চায়। আর আমাদের সম্বন্ধে মানুষ এখানকার জানে, নাহলে এতবার আমি ইলেক্টেড হই না, 10 বার ইলেক্টেড হয়েছি। যারা করছে করতে দিন, ফল তো নিশ্চয়ই আসবে। সুজিত বসু দাবি করছেন কেন্দ্রীয় এজেন্সি টার্গেট করছে সক্রিয় কর্মীদের। সুকান্ত মজুমদার কি বলেছেন দেখাবো, তবে তার আগে চলে যাব একেবারে সুজিত বসুর ছেলের যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ গোলাঘাটায়, অর্থাৎ উল্টোডাঙার সামনেই। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত ইডি সূত্রে? দেখো অরিন্দম, আজকে সকালবেলা প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ এই রেস্তোরাঁতেও ইডি আধিকারিকরা প্রবেশ করেন। শুধুমাত্র এই একটি রেস্তোরাঁ নয়, আজকে এর পাশাপাশি লেকটাউন মোড়ে সুজিত বসু নিজের একটি রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁতেও আজকে সেখানেও ইডি আধিকারিকরা ঢোকেন। মূলত দুটি রেস্তোরাঁর ক্ষেত্রে একটা জিনিস আমরা যেটা দেখেছি যে ভেতরে প্রবেশ করার পর ইডি আধিকারিকরা সেই রেস্তোরাঁর যা হিসেব নিকেশ, অর্থাৎ যে আর্থিক লেনদেন সেই রেস্তোরাঁর খাতে হয়েছে, সেই সমস্ত কিছু সেই নথিগুলো তারা বারংবার খতিয়ে দেখছেন। এর আগেও তোমার মনে থাকবে 2024 সালে যখন সুজিত বসুর বাড়ি এবং অন্যান্য অ্যাড্রেসে যখন সেই সময়ও ইডি আধিকারিকরা রেড করেছিলেন, সেক্ষেত্রেও কোনো পর্যাপ্ত নথি তারা পাননি, যেটা দিয়ে পরবর্তীতে সেই তদন্তকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এক্ষেত্রে ইডি আধিকারিকরা মনে করছেন সুজিত বসু বা তার আত্মীয় স্বজনদের যা প্রপার্টি রয়েছে তার মারফত, অর্থাৎ তার বিজনেস প্রপার্টিগুলো মারফত যে আর্থিক লেনদেন হয় সেই দিকে নজর দেওয়া প্রয়োজন রয়েছে। তাই এই অ্যাড্রেসগুলোতে আজকে রেড চলছে। এখন এটাই দেখার এখান থেকে নতুন কি তথ্য উঠে আসে, আর্থিক লেনদেনে কোন রকম অসঙ্গতি পাওয়া যায় কিনা ইডির তরফে। ইডির এই অভিযান কতটা সফল হয় সেটাই দেখার, কারণ সুজিত বসু বলছেন এর আগেও তো এসেছিল, হানা দিয়েছিল, কিন্তু কিছুই তো পায়নি। আর সুকান্ত মজুমদার তোপ দাগছেন সুজিত বসুকে। ইডির যে রেড হচ্ছে
যতদূর আমাদের কাছে খবর তারা হচ্ছে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে কাজ করছে। আপনারা জানেন এই মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম এসএসসির সাথে উঠে আসে, কোর্টের নির্দেশে ইডির হাতে সেটা যায়। কোর্ট বলেছে এটা তদন্ত করছে, ইডিকে দোষ দিয়ে কি হবে? ইডি তার কর্তব্য পালন করছে, চুরি করবে ধরবো না তা তো হতে পারে না। মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর উপপুরপ্রধান তার বাড়িতেও ইডির হানা। উপপুরপ্রধান নিতাই দত্ত, তার বাড়িতেও ইডির তল্লাশি। নিতাই দত্তর বাড়ি থেকে উদ্ধার কয়েকটি নথি। 2016 থেকে 2020 পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। পুরসভা ও অয়নশীলের মধ্যস্থতাকারী নিতাই মধ্যস্থতাকারী হিসেবে কাজের অভিযোগ। পুরসভা নিয়োগ দুর্নীতিতে 2016 থেকে 2020 মধ্যে দক্ষিণ দমদম পুরসভায় এই সময়কালে প্রায় 300 নিয়োগ অবৈধভাবে হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গ্রুপ সি, ডি, গাড়ির চালক, সুইপার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ একাধিক পদে নিয়োগ করা হয়েছে। অয়নশীলের সংস্থার মাধ্যমে নিয়োগ, আর নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি। একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি প্রার্থীর তালিকা পৌঁছে গেছে অয়নশীলের সংস্থার কাছে। সেই চাকরি প্রার্থীদের নাম পরিচয় নিয়ে তাদের নিয়োগের প্রয়োজনীয় নম্বর পাইয়ে দিয়ে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। নিতাই দত্তকে কেন্দ্রীয় এজেন্সি মনে করছে একজন মধ্যস্থতাকারী। লাইভ দরকার ছিল তো। বিহারের সম্ভাব্য ভোট প্রার্থী প্রতারক রাজীব রঞ্জন প্রমোটার গ্রেফতার হয়ে গেলেন, কারণ এক অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে প্রতারণার অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগ, বিহার যোগ, কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার। বিধাননগর গোয়েন্দা শাখার হাতে পাকড়াও রাজীব রঞ্জন। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? অবসরপ্রাপ্ত বিচারপতির কি অভিযোগ? কতদিন আগে এরকম প্রতারণার মধ্যে পড়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি? আর এই রাজীব রঞ্জনই বা কে? দেখো, অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগ, এই অভিযোগেই কিন্তু প্রমোটার রাজীব রঞ্জন কুমার তাকে গ্রেপ্তার করা হয়েছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে। কারণ এই অবসরপ্রাপ্ত বিচারপতি বিধাননগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে তিনি প্রতারিত হয়েছেন এবং কয়েক কোটি টাকার থেকে প্রতারিত করা হচ্ছে, এবং রাজীব রঞ্জন কুমার নামে এই ব্যক্তি প্রমোটার একেবারে প্রতারণা করেছে। এরপরেই কেসের তদন্তভার নেয় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে দেখা যায় যে একেবারে রাজীব রঞ্জন কুমার তিনি বিহারে একটি জায়গায় রয়েছে। বিহারে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পরবর্তী সময় পুলিশ রওনা দেয়। গোয়েন্দা শাখার পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনে। কলকাতায় আনার পরে 8-10 দিনের পুলিশি হেফাজতের ইতিমধ্যেই পাওয়ার পরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা পুলিশ জানতে পারছে যে শুধুমাত্র প্রথম যে বাড়ি, অর্থাৎ সেই বাড়ি নয়, পরবর্তী ক্ষেত্রে আরও 2টি বাড়ির ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে তাকে বিক্রি করা হয়েছিল, সই জাল করে কিন্তু গোটা প্রতারণা চক্র চালিয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে এই কয়েক কোটি টাকা তিনি প্রতারিত হয়েছেন যখন বিচারপতি অবসরপ্রাপ্ত তিনি জানতে পারেন, তিনি একেবারে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামার পরেই রাজীব রঞ্জন কুমার তাকে গ্রেপ্তার করে। শুধুমাত্র একটা অভিযোগ নয়, এরকম একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এর আগেও জেল খাটার অভিযোগ রয়েছে একই প্রতারণা মামলায়, এবং নতুন করে একবারে বিচারককে যে প্রতারণা অবসরপ্রাপ্ত সেই ঘটনায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে আরও বেশ কিছু জিজ্ঞাসাবাদের তথ্য উঠে আসছে। বিহারে যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু একেবারে একটি রাজনৈতিক দলে তিনি প্রার্থী হওয়ার কথা ছিল, তার আগেই এই গ্রেপ্তার। অবশ্যই পুলিশের পক্ষ থেকে এই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তারই পাশাপাশি আর কার সঙ্গে গোটা ঘটনায় প্রতারিত করেছে এই অভিযুক্ত প্রমোটার, সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে। ওকে, অবসরপ্রাপ্ত বিচারপতি কি বলছেন দেখুন। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না, সল্টলেকের প্রমোটার। তা আমাকে একজন দালাল বললো একটা বাড়ি বিক্রি আছে, তা আমিও তখন বাড়ির খোঁজ করছিলাম। তখন এই আমার এই যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। ওর সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে এবং প্রায় বিজনেসের জন্য কিছু টাকা দিতে বলে। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। এই ভদ্রলোক অনেক লোককেই এরকম করেছে এবং তাদের টাকা ফেরত দেয়নি। আর আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে, রোটাং না ওই হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। আর এই রাজীব রঞ্জন, তার বাড়ি, রাজীব রঞ্জন তার 2টো বাড়ি কলকাতায়। প্রথম বাড়ি, সেই প্রথম বাড়ি থেকে এই রাজীব রঞ্জন ধৃত প্রমোটার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় ধৃত।
সেই প্রথম বাড়ি থেকে প্রতিবেদন আমাদের প্রতিনিধি অনুপের। অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার প্রমোটার রাজীব রঞ্জন কুমার। রাজীব রঞ্জন কুমার এই যে একাধিক যে বাড়ি দেখা যাচ্ছে, জমি সহ বাড়ি সই জাল করিয়ে কিন্তু একেবারে প্রতারণা করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পূর্ব থানায় তিনি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত নামে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় এবং কলকাতায় আনার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই এফি ব্লকের এফি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং এখানে যেন প্রমোটার যারা নিয়োগ করেছিল কেয়ারটেকার, তিনিও জানাচ্ছেন পুজোর আগে পর্যন্ত কাজ হচ্ছে, তারপরে সম্পূর্ণ কাজ বন্ধ। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তার বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত প্রমোটারকে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আরো একটি বাড়ি, সেই বাড়ি হচ্ছে CA 124। এই জমি বাড়ি দেখিয়ে প্রতারণার অভিযোগ রাজীব রঞ্জনের বিরুদ্ধে। ওই বাড়ি থেকে, এই বাড়ি থেকেই আমাদের প্রতিনিধির প্রতিবেদন। অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রমোটার। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। শুধুমাত্র এফি ব্লক নয়, এফি ব্লকের পাশাপাশি সিএ ব্লকের এই যে গোটা বাড়ি এবং জমি দেখিয়ে যে প্রতারণার ঘটনা, সেই ঘটনায় কিন্তু বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করে অবসরপ্রাপ্ত বিচারপতি। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি জানতে পারে তিনি প্রতারিত হয়েছে। এরপরেই একেবারে বিধাননগর পূর্ব থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে। তারপরে বিহার থেকে ইতিমধ্যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি পুলিশ জানতে পারছে একাধিক এর আরও ঘটনার একেবারে প্রতারিত চক্র তিনি চালাতেন। শুধুমাত্র এই ঘটনার আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও এই চক্র তিনি কিন্তু সক্রিয়ভাবে চালাতেন বলে এমনটাই পুলিশ জানতে পারছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজীব রঞ্জন কুমারের বাড়ি এটা বলতে পারবো না, এটা সেটাও আমি জানি না। এটা তো বলতে পারবেন পুজোর আগে এসেছিল, পুজোর আগে। আর রাজীব রঞ্জন বিহারের রাজনীতিতে সক্রিয়। রাজীব রঞ্জন কুমার 2025-এ বিভূতিপুর বিধানসভায় লড়ার প্রস্তুতিও নাকি নিচ্ছিলেন রাজীব। কথা বলবো, বিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি मुकेश कुमार। मुकेश जी, कितना एक्टिव थे पॉलिटिक्स में राजीव रंजन? ये इस बार पूरी तैयारी के साथ वो विभूतिपुर विधानसभा चुनाव को लड़ने के लिए थे और यहाँ पे वो कड़ी टक्कर देने की बात कर रहे थे जो अभी वर्तमान विधायक अजय कुमार है CPM से उनको। लेकिन इस बीच ये जो मामला आया उसके बाद कई तरह की चर्चाएं यहाँ पे हो रही है, लेकिन जो सबसे बड़ी बातें सामने उनके लोगों के माध्यम से आ रहा है तो इस मामले में उनके द्वारा कोर्ट में बेल के लिए फाइल किया गया है और बताया गया है कि 3-3:30 बजे के बीच इस पर कुछ फैसला आएगा। तो अब देखने वाली बात होगी कि ये सनसनीखेज मामला जो राजीव रंजन को लेकर के बना है, इस पूरे मामले में उसमें कोर्ट का क्या कुछ फैसला आता है। बहुत बहुत शुक्रिया।